এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। গত হলো 2টো দিন। বিয়ে বৌভাত অনুষ্ঠান সম্পূর্ণ করে চৌধুরী পরিবার ফিরল নিজ কুটিরে। তাদের সঙ্গে আনোয়ার সাহেবও ঢাকায় এসেছেন, মেয়ের বাড়িতে এক রাত থেকেছেন, আরও 2টো দিন থাকবে বলেই নিয়ত করেছিলেন। সকালে সবার সঙ্গে একসাথে নাস্তা করে উনি বসার ঘরের কেবল বসেছেন, আজকের পত্রিকার পাতা উলট পালট করছিলেন। এমন সময় অফিস থেকে সেক্রেটারির ফোন কল। সেক্রেটারি জানালো, স্যার জরুরি মিটিং, আপনাকে এক্ষুনি অফিসে আসতে হবে, মিটিংয়ে থাকা আবশ্যক। আসছে বলে কল কাটলো উনি। কল পেয়ে যাওয়ার জন্য তৈরি লোকটা। কাজ পাগল লোক কিনা নিজের দায়িত্বকে কখনো অবহেলা করে না। কেবলই সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়া একই সঙ্গে দোতলা থেকে নেমেছে। সানাম চৌধুরী ফর্মাল ড্রেস আপে এক্ষুনি নিজের অফিসে যাবে। অনেক কাজ জমা হয়েছে হাতে, তাকে এগিয়ে দিতে এসেছে রাত্রিপ্রিয়া। এরই মধ্যে বসার ঘরে বাবাকে অফিসিয়াল ড্রেস আপে দেখা গেল। রাত্রিপ্রিয়ার বাবার নিকট গেল পেছনে পেছনে সানাম চৌধুরী। রাত্রি বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কোথাও যাবে তুমি? অফিসে যেতে হবে আমা, জরুরি মিটিং। যা শুনে রাত্রিপ্রিয়ার মন খারাপ হলো। সে মুখ ফুলিয়ে বলল, আজই চলে যাবে বাবা? আজ না গেলে হয় না, আরেকটা দিন থাকো। খুব আর্জেন্ট, আবার আসবো আম্মা। যাবেই তাহলে? আচ্ছা বাবা তুমি আর একটু বসো আমার সামনে, তোমার একটু মন ভরে দেখি, আমার আবার কবে না কবে দেখা হয় আমাদের। আনোয়ার সাহেব আলতো হাসলেন। মেয়ের এহেন মায়াবী আবদার কি ফেলা যায়? যায় না। বাবা মেয়ের আবদার অগ্রাহ্য করতে পারে না। যদিও আনোয়ার সাহেব হাতে একদমই সময় নেই, তবুও উনি বিনা বাক্যে বসলেন সোফায়। মৃদু কণ্ঠে বলেন, পাকলি মেয়ে আমার, আয় কাছে আয়, বসো আমার পাশে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ বাবার গা ঘেঁষে বসল। নিঃশ্বাস বন্ধ করে বাবার গায়ে অদৃশ্য এক বাবা মিষ্টি ঘ্রাণ নাকে নিল। বাবা স্নেহময়ী হাত রাখলো মেয়ের মাথায়। বাবা মেয়ের ভালোবাসায় মায়াবী এক বন্ধন প্রতিফলিত হলো সারা রুম জুড়ে। কি সুন্দর দৃশ্য। খানিকটা দূরে দাঁড়িয়ে সেসব চুপচাপ লক্ষ্য করছে সানাম চৌধুরী। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আনোয়ার সাহেব বলল, আবার তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো বসো আমার কাছে। সানাম চৌধুরী একবার আলগোছে হাত ঘড়িতে সময় লক্ষ্য করে বসল। হাতে একটু সময় আছে তার, সেটুকু সময় আজ না হয় শ্বশুরকে দিয়েছে। বাবা মেয়ের কথার ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলছে সানাম চৌধুরী। এরই মধ্যে বাড়ির বড়রা একে একে উপস্থিত হলো এখানে। তারা একসাথে বসে প্রয়োজনীয় কথা বলছে। তাদের মাঝখানে রাত্রিপ্রিয়া বাবাকে জিজ্ঞেস করল, বাবা চা খাবে? চা করে দিই তোমায়, চা খেয়ে যাও এক কাপ। আচ্ছা দাও। পাশ থেকে সালাম চৌধুরী বলল, যা আমার জন্য এক কাপ করিস মা। যা শুনে রায়হান চৌধুরী ফোরন কেটে বলল, আমি কি গাঙের জলে ভেসে এসেছি নাকি? আমি বাদ যাবো কেন? আমার জন্য এক কাপ নিয়ে আসিস মা। ওনার কথা উপস্থিত সবাই হাসলো। রাত্রিপ্রিয়া হেসে বলল, আচ্ছা বাবা আমি সবার জন্য চা নিয়ে আসছি, তোমরা বসো আমি আসছি। এরা টুকটাক কথা বলছে। সবার সমস্ত ব্যস্ততা ভুলে একসাথে আড্ডায় মেতেছে সকলে। এদের আড্ডার মাঝখানে চা নিয়ে ফিরে এলো রাত্রিপ্রিয়া। নিজে একে একে সবার হাতে তুলেও দিল চা। পরম তৃপ্তি সহকারে মেয়ের হাতে চা খেয়ে বাবা বলল, আজকে চাটা দারুণ হয়েছে, স্বাদে মুখে লেগে থাকার মতন। পাশ থেকে তৎক্ষণাৎ সানাম চৌধুরী গর্ব করে বলল, শ্বশুর মশাই দেখতে হবে না এটা কার বউ? সানাম চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনীর হাতের করা চা, টেস্ট তো হবেই। এর কথায় পুনরায় হাসলো সবাই। পর মুহূর্তে আনোয়ার সাহেব সালাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ভাইজান এখন উঠি তাহলে? আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ তা তো যাবই, তার আগে আপনার কথা দিন আমার বাসায় বেড়াতে যাবেন কবে? আমার ঘর এখন আপনার বোন জীবিত নেই, তাই বলে কি আর ওদিকে যাওয়া যাবে না? আপনার এখন আমার নতুন আত্মীয়, সেই হিসাবে হলেও তো যাওয়া আসা করবেন। ভাইজান তেমনটা নয়, আসলে সেভাবে কারোরই সময় হয় না, তবুও এবার একবার সময় করেই যাব আমরা। রাত্রি পরশের পরীক্ষাটা শেষ হলেই যাব, বলল তানিয়া চৌধুরী। আনোয়ার সাহেব এদের কথা সম্মতি দিয়ে বলল, তাহলে এই কথাই রইল।
পর মুহূর্তে উনি সানাম চৌধুরীকে বলল, এই যে আব্বাজান, আমার মেয়েটাকে নিয়ে মাঝে মধ্যে আমার বাড়ি থেকে ঘুরে এসো। তোমাদের অনেকজন থাকলেও তোমরা ছাড়া আমার কেউ নেই। আমি বুড়ো মানুষ, সারাক্ষণ তোমাদের অপেক্ষায় থাকি। এই বুঝি তোমরা আসলে আমার শূন্য ঘরের শূন্যতা কাটিয়ে হাসিতে ভরে উঠলো। কিন্তু সেসব কিছুটি হচ্ছে না। ভয় নেই আব্বা, তোমার শাশুড়ি নেই, তাই বলে শ্বশুর বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না। আমি যতদিন আছি ততদিন তোমাদের ভালো রাখবো। বলতে বলতে বাবার চোখে জল চিকচিক করে উঠল। সানাম চৌধুরী বড়ই লজ্জা পেল। সত্যি বিয়ের পর নানাবিধ ব্যস্ততায় সেভাবে যাওয়া হয়নি শ্বশুর বাড়িতে। তৎক্ষণাৎ উনি বিনয়ী ভঙ্গিতে শ্বশুরকে বলল, আরে বাবা, ব্যাপারটা এমন নয়। নানাবিধ ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি। প্লিজ বাবা, আপনি কিছু মনে করবেন না। এরপর সময় পেলেই যাব, দেখে আসবো আপনাকে। আপনারও যখনই মনে পড়বে আমাদের, তখন চলে আসবেন। আনোয়ার সাহেব আর জবাব দিলেন না, কথাও বাড়ালেন না এই বিষয়ে। উনি উঠে দাঁড়ালো, তার সাথে সাথে গেটের কাছে আসলো সকলে। আনোয়ার সাহেব আরেকবার একে একে সবার থেকে বিদায় নিয়ে ভেজা চোখ নিয়ে বেরিয়ে পড়লো নিজ গন্তব্যে। নিজের চোখের জল আড়াল করতে এরপর আর পিছনে তাকায়নি বাবা। তাকালেই দেখা যেত ছলছলে এক জোড়া চোখ তার যাওয়ার দিকে অপলক নয়নি তাকিয়ে আছে। দুপুর 12টা। হসপিটালের করিডোরে বিষণ্ণ মনে একা একা দাঁড়িয়ে আছে পরশ। নিজেকে বড় অসহায় লাগছে, এলোমেলো লাগছে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। দুর্বল হাতটা তার চেক আপের রিপোর্টে এতদিন যে ভয়টাই পেয়েছিল সেটাই হলো। তার প্রেগন্যান্সির রেজাল্ট পজিটিভ এসেছে। 3 মাসের একটি ভ্রূণ বেড়ে উঠছে তার গর্ভে। এটা তার ভালোবাসার উৎস। কিন্তু বিপরীত মানুষটা যে বদলে গেল। সমাজের কাছে সে অসহায়। অবিবাহিত এক কন্যা, অবিবাহিতা মেয়ের বাচ্চা, বড়ই লজ্জাজনক ব্যাপার। কি করবে এখন পরশ? কি করে বাঁচাবে এই বাচ্চাটাকে? আদৌ কি বাঁচবে এই প্রাণটা, নাকি তার জায়গা হবে কোনো এক ডাস্টবিনে? না, আর ভাবা গেল না। মাথা চিনচিন করছে, বড্ড যন্ত্রণা হচ্ছে মাথায়। পর মুহূর্তে মাথায় হাত চেপে থপাস করে মেঝেতে বসে পড়ল পরশ। তার গাল বেয়ে গড়িয়ে পড়েছে অজস্র নোনা জল। মনের সাথে নীরব নিস্তব্ধতার এক যুদ্ধে পরাজয় হয়ে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল মেয়েটা। পরাজয় এক সৈনিকের ন্যায় বলা, ইয়া রব, ভালোবাসা এত তিক্ত কেন, এত বিষাক্ত কেন? শুরুটা যেমন মধুর হয়, শেষটা কেন সেরকমটা থাকে না? এভাবে সেভাবে কেন ভালোবাসা হেরে যায় প্রেমিকের কাছে? ভালোবাসার কাছে পরাজিত হওয়া একটা মেয়ের আত্মচিৎকার কেঁপে উঠল যেন পুরো হসপিটালের করিডোরে আসা যাওয়ার অত মানুষজন আর চোখে তাকিয়ে দেখছে বিপর্যস্ত এক কিশোরীকে। কেউ দাঁড়িয়ে অগ্রাহ্য নিয়ে দেখছে, কেউ দাঁড়িয়ে আগ্রহ নিয়ে দেখছে, কেউ বা দেখেও চলে গেল নিজেদের কাজে। এটা হসপিটাল, এখানে দাঁড়িয়ে রোজ রোজ মানুষ কাঁদে, হাসে। জ্ঞানীরা এই কান্না সেভাবে কেউ গুরুত্ব দিল না। দিক বেদিক শূন্যে হাঁটু মুড়ে কাছে পরশ। সেই হৃদয় রিংড়ানো কান্নার আওয়াজ পেয়ে কিছুক্ষণ পরে ছুটে এলো দুজন নার্স। মন্ত্রী সানাম চৌধুরীর পরিবারের সদস্য হিসেবে কম বেশি বিভিন্ন জেলার মানুষ তাদেরকে চিনে থাকে। ইয়াং দুজন নার্স পরশকে দেখে একে অপরের মুখ চাওয়াচাই করল। একজন অপরজনকে জিজ্ঞেস করল, এই দেখা তো, মেয়েটা মন্ত্রী সানাম চৌধুরীর বোন না? হ্যাঁ তাই তো, চল দেখি। ওরা দুজনই দ্রুত পায়ে এগিয়ে আসলো কাছাকাছি। রামিসা নামক মেয়েটা আগ্রহ নিয়ে পরশকে জিজ্ঞেস করল, ম্যাম কি হয়েছে আপনার? আপনার কোনো সমস্যা? আমরা কিভাবে আপনার হেল্প করতে পারি বলুন ম্যাম। হকচকে যায় পরশ। এতক্ষণে যেন তার খেয়ালই ছিল না এটা হসপিটাল, এখানে অনেক লোক, তারা তাকে দেখছে। পরিচিত কেউ দেখতে পেলে বিরাট সমস্যা হবে। যদিও তাদের শহর ছেড়ে দূরে একটা হসপিটালে আছে পরশ। সকালে ক্লাসের নাম করে এখানে এসেছে মেয়েটা। আরো কয়েকবার আসতে চেয়েও পারেনি আসতে। একটা না একটা অসুবিধা হতোই, আজ কলেজ ফাঁকি দিয়ে এসেছে। দূর শহর তবুও ভয় হয়, কত মানুষ চিনে তাদের। এসব কেউ গুণাক্ষরে জানতে পারলে বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে। ফ্যামিলি জানবে, সমাজ জানবে, তাদের যতটুকু মান সম্মান রয়েছে সবকিছু শেষ হয়ে যাবে। ভুল যখন করেছে মাসুল তো দিতেই হবে, তবে সে মাসুল নীরবে চুপি চুপি দেওয়াই শ্রেয়। নিজের সাথে যুক্ত পরামর্শ করে তৎক্ষণাৎ চোখ মুছে ফেল পরশ। নিজেকে সামলে উঠে দাঁড়ালো সে। মলিন মুখে সামান্য হেসে বলা,
কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। নার্স দুজন তবু জানার আগ্রহ দেখালো। নামি দামি সানাম চৌধুরীর বোন বলে কথা, সাধারণ কেউ হলে এসব কিছু পাত্তা দিত না তারা। পরের মুহূর্তে মিমি নামে মেয়েটা কোমল কণ্ঠে বলল, তাহলে আপনি এভাবে কাঁদছেন কেন ম্যাম? আপনাকে দেখে কেমন অস্বাভাবিক লাগছে। পরশ একটা অজুহাত দাঁড় করলো, মিছিমিছি বলল, আমার বান্ধবী খুব অসুস্থ, ওর খুব বিপদ, খুব ক্লোজ ফ্রেন্ড তো, আমার খুব কান্না পাচ্ছে। আমি এখন যাই। নিজের কথা শেষ হতেই ওদের পাশ কাটিয়ে হসপিটাল ছাড়লো পরশ। নার্স দুজনে প্রতিউত্তর করার সুযোগ অবধি দিল না। আকাশে আজ ঝলমলে রোদ। এই রোদে প্রখরতা বেশ, গা পুড়ে যাচ্ছে। মধ্য দুপুরে সেই রোদকে উপেক্ষা করে এলোমেলো পায়ে হাঁটছে পরশ। দুনিয়ার কোনো কিছু তার বোধগম্য হচ্ছে না আজ। বাবার ঘরে আদুরে মেয়ে সে, সচরাচর এসি গাড়ি ছাড়া চলাফেরা করে না। আজ সঙ্গে করে গাড়িটা আনেনি মেয়েটা। কাউকে কিচ্ছু না বলে গোপনে এসেছে এখানে। অচেনা শহর, অচেনা রাস্তা। পরশ দুপুরে কড়া রোদে নির্দ্বিধায় হাঁটছে, চোখে জল চলমলে, হাতে মুঠোফোন এক নাগারে কল করেই যাচ্ছে মুশফিককে। ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, তার সন্তানের বাবা, কিন্তু প্রতিবার ব্যর্থ সে। কল ঢুকছে না, ব্লক করে রেখেছে বোধহয়। যে করেই হোক আজ সরাসরি লোকটার সাথে কথা বলতে হবে, জানাতে হবে তাদের অনাগত সন্তানের কথা। সন্তানের কথা শুনে নিশ্চয়ই লোকটা আগের মতো তাকে মায়া করবে, ভালোবাসবে। পরশ একটুখানি আশার আলো নিয়ে চলে গেল একটা লোডের দোকানে। অচেনা নাম্বার দিয়ে কল করলো মুশফিক। সঙ্গে সঙ্গে কল ঢুকে গেল। নতুন গার্লফ্রেন্ডের সাথে ডেটে এসেছে মুশফিক। হঠাৎ অচেনা নাম্বারে ফোন পেয়ে কিছুটা বিরক্ত হলো। পরে রিসিভ করে কর্কশ কণ্ঠে শোধালো, হ্যালো, কে? পরিচিত সেই কণ্ঠস্বর শুনে সকল দুঃখকে উপেক্ষা করে হাসলো পরশ। হাসি হাসি মুখে জানান দিল, আমি পরশ। পরশ নামটা শুনেই মুখ বিকৃত করে ফেললো মুশফিক। বিরক্তিকর কণ্ঠে বলল, তুমি কল করেছো কেন আমায়? এমন ভাবে কথা কেন বলছো মুশফিক? আমি কি তোমার কল করতে পারি না? না, পারো না। আমি ডিস্টার্ব ফিল করছি। তোমাকে তো বললামই, এই সম্পর্ক ভুলে যাও আমাকে। তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি এই সম্পর্কের দাড়িকমা টেনে দিলাম। প্রিয় পুরুষের থেকে এমন কথা শুনে চোখে জল চলে আসলো পরশের। অবাক হয়ে জানতে চাইল, সবকিছু কি এতই সহজ? সহজ কঠিন সে তোমার ব্যাপার, রাখছি। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না পরশ। প্লিজ কল কেটো না, শোনো আমার কথা। কি বলবে তাড়াতাড়ি বলো। আর একটিবার দেখা করবে আমার সাথে প্লিজ? একবার দেখা করো আজ, তোমাকে কিছু বলার আছে। কি অসহায় শোনালো মেয়েটার সে আবদার। অপর মানুষটি সে কণ্ঠ শুনল না, বুঝলো না মেয়েটিকে। মুশফিক কল কেটে দিতে গিয়েও দিল না, বলল, আজ সময় হবে না, আগামীকাল বিকেলে পার্কে এসো। বলি মুখের উপর খট করে কল কেটে দিল মুশফিক। প্রিয় মানুষের অবহেলার কাছে মেয়েটার গাল বেয়ে আরো এক দফা নোনা জল গড়িয়ে পড়ল। আশাহত মনটা নিয়ে পুনরায় ফিরল বাড়িতে। রাত 11টা। এরই মধ্যে একে একে চৌধুরী বাড়ির সকলে নিজ নিজ কর্মস্থান থেকে ফেরল। বাড়ির পুরুষেরা ফিরতে ডাইনিংয়ে খাবারের ব্যবস্থা করলো রাত্রিপ্রিয়া। তাকে হাতে হাতে সাহায্য করছে তানিয়া চৌধুরী ও রুকসানা চৌধুরী। মিনিট 5 যেতেই সকলে উপস্থিত হলো ডাইনিং টেবিলে। সকলে ইতিমধ্যে খেতে বসেছে। সালাম চৌধুরী লক্ষ্য করলো পরশ আসেনি খেতে, তাই উনি জিজ্ঞেস করল, পরশ কোথায় রে? ও এখনো আসছে না কেন? তানিয়া চৌধুরী বলল, সালাম চৌধুরী, ডেকেছি, তোমার মেয়ে আসছে না, খাবে না বলে দিয়েছে। সালাম চৌধুরী খানিকক্ষণ কিছু একটা ভেবে রাত্রিকে জিজ্ঞেস করল, পরশের কি হয়েছে তুই কিছু জানিস রাত্রি? মেয়েটাকে কিছুদিন ধরে অন্যরকম লাগছে। আমার আগের সেই চঞ্চল মেয়েটা কেমন দিন দিন নীরব হয়ে যাচ্ছে। কিছু জিজ্ঞেস করলেও কিচ্ছুটি বলে না। আমার মনে হচ্ছে মেয়েটা আমাদের থেকে কিছু লুকাতে চাইছে। ওর কি কোনো অসুখ হয়েছে? হ্যাঁ মামা, আপনি ঠিক ধরেছেন। আমাদের পরশ ভালো নেই। তার খুব বড় রকমের এক অসুখ হয়েছে। এই অসুখ মনের ভালোবাসার, সেই সাথে ঘটেছে ভয়াবহ এক ঘটনা। এত বড় অসুখের খবর আপনাকে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই মামা। বাবা হয়ে আপনি মেয়ের এত বড় অঘটন সহ্য করতে পারবেন না। মনে মনে এই কথাগুলো বলল রাত্রিপ্রিয়া। মুখে বলল, ওর কি হয়েছে আমি জানি না মামা, আমাকে সেভাবে কিচ্ছুটি বলেনি।
চিন্তিত ভঙ্গিতে খাবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সালাম চৌধুরী। বাবাকে উঠতে দেখে সালাম চৌধুরী বলল, কি হলো আব্বু, উঠলে কেন? বসো, খাবারটা শেষ করো। তোমরা খেয়ে নাও, আমি পরশমণির সাথে খাবো। বলতে বলতে নিজের খাবার প্লেট হাতে নিল সালাম চৌধুরী। পা বাড়লো ছোট মেয়ের রুমের দিকে। ওনার পেছনে পেছনে রাত্রিপ্রিয়া সেদিকে গেল। উপস্থিত সবাইকে একবার বলে গেল, আমি একটু যাই, পরশকে দেখে আসি। রেখে খাবার নাড়াচাড়া করছে সালাম চৌধুরী। বাসায় আসার পর থেকে তার চোখ মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর। ব্যাপারটা লক্ষ্য করলো সাইমন। খেতে খেতে জিজ্ঞেস করলো, তোর কি কিছু হয়েছে সালাম? এত চিন্তিত লাগছে কেন তোকে? কিচ্ছু হয়নি। ছোট্ট করে জবাব দিয়ে তৎক্ষণাৎ খাবার ছেড়ে উঠে দাঁড়ালো সালাম চৌধুরী। সাইমন আবার বলল, উঠলি কেন? কিছু তো খেলি না। খেতে ইচ্ছে করছে না বলে চটজলদি নিজের রুমে চলে গেল ছেলেটা। ছেলে কিছু খেলো না দেখে মা হা হুতা শুরু করলো। সেও বার কয়েক ডাক দিল, বলল, খাবারটা শেষ করে যা বাবা, কত বড় রাত, না খেলে শরীর খারাপ করবে। সালাম চৌধুরী সেসব সম্পূর্ণ উপেক্ষা করে রুমের দরজা বন্ধ করে দিল। বিচক্ষণ পুলিশ অফিসার সাইমন চটজলদি বুঝল সালাম চৌধুরী খুব বড় রকমের কিছু একটা হয়েছে। ছেলেটা কারণটা সবার থেকে লুকাতে চাচ্ছে। সাইমনের চিন্তা হলো, কি হলো ভাইয়ের? যাই হোক, এখন জিজ্ঞেস করে লাভ হবে না, পরে একসময় জেনে নিবে বলেই ভাবলো সাইমন। দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে পরশ। ফোন হাতে প্রিয় মানুষটির ছবির দিকে ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। ছবিটায় বারবার হাত বুলিয়ে দিচ্ছে সে। মানুষটাকে দেখতে কতটা মায়াবী লাগে, চোখ মুখে কত মায়া ঝরে তার। এই মায়া মুগ্ধ হয়েই তো তার প্রেমে পড়েছিল পরশ। বোকা মেয়েটা দেহ মন উজাড় করে ভালোবাসলো মানুষটাকে। এরপর ছেড়ে যাবো না বলেও মানুষটা তাকে মাঝপথে ছেড়ে দিচ্ছে। পুরনো কথা ভাবতেই অশ্রুতে টলমল করে উঠলো আঁখি। দুফোঁটা জল গড়িয়েও পড়লো ফোনের স্ক্রিনে। তবুও মেয়েটা দৃষ্টি অনড় শখের পুরুষের প্রতিচ্ছবিতে। সেই দিকে তাকিয়ে হঠাৎ করে সে আক্ষেপ করেই বলে উঠল, তুমি দেখতে মায়েরাজ, তবে পাষাণ। একটু বলেই থামলো মেয়েটা। পুনরায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলা, আমার অভিমান কখনো জিততে পারিনি তোমার ভালোবাসার কাছে। আর ভাবতেই অবাক লাগে, এত তীব্র ভালোবাসার রঙও পাল্টে গেল কতটাই সহজে। এরই মধ্যে দরজা ঠকঠক আওয়াজ কর্ণকুহরে পৌঁছতে কল্পনা থেকে বের হলো পরশ। বাবা অনবরত ডাকছে, পরশমণি, মা ঘুমিয়েছিস? দরজাটা খোল। বাবার কণ্ঠ শুনতে ফোনটা চট জলদি লুকিয়ে ফেলে পরশ। নিজেকে স্বাভাবিক করতে ওয়াশরুম থেকে দ্রুত চোখে মুখে পানি ছিটিয়ে এলো পরশ। এরপর বিষণ্ণ মনে দরজা খুলে দিল। সালাম চৌধুরী খাবার হাতে ভেতরে প্রবেশ করলো। সাথে রাত্রিপ্রিয়াও। বাবা খাটে গিয়ে বসতে বসতে জিজ্ঞেস করলো, দরজা খুলতে এত দেরি করলি কেন মা? পরশ মাথা নিচু করে বলল, ঘুমিয়ে পড়েছিলাম বাবা। মেয়ের কথা যেন তার বিশ্বাস হলো না। উনি বিজ্ঞদের মতো তাকালো মেয়ের মুখপানে। মুহূর্তে আতকে উঠলো বাবার কোমল হৃদয়। মেয়েটার চোখ দুটো লাল হয়ে ফুলে গিয়েছে অস্বাভাবিক রকমের। তৎক্ষণাৎ উনি উদ্বিগ্ন কণ্ঠে বলল, পরশমণি, শোনা মা, তোর কি হয়েছে? এমন লাগছে কেন তোকে? চোখ মুখ এত লাল কেন? বাবাকে বল। কত মায়া শোনালো বাবার মুখে পরশমণি নামটা। তৎক্ষণাৎ বাবার দিকে তাকালো পরশ। বাবা তাকে সব সময় আদর করে, পরশমণি বলে ডাকে। এই মানুষটাকে সে ঠকিয়েছে, একজনকে ভালোবেসে বিভোর হয়ে ঠকিয়েছে তার পরিবারকে। ভাবতে অপরাধ বোধ অনুভব হলো মেয়েটার পক্ষে। অনুশোচনায় বাবার দিকে তাকিয়ে থাকতে পারলো না। আবারও কান্না দলা পাকিয়ে আসছে। সারাদিন কাদার ফলে এই অবস্থা হয়েছে। বাসায় এসে একাকী খুব কেঁদেছে। আজকাল যেন কান্না তার অভ্যাসে পরিণত হয়েছে। এই যে এখনো গলা ফাটিয়ে কান্নারা ভেতর থেকে উতলে আসছে। তবে সে কাঁদল না, বরং মনের বিরুদ্ধে গিয়ে হাসল। বোকা বোকা হেসে বলা, ঘুমিয়ে গেছিলাম তো, তুমি ডাকলে তাই কাছে ঘুম ভেঙে গেল। এই জন্য এমন লাগছে বাবা, তুমি খামোকা চিন্তা করো না তো। মেয়ের কথায় যেন স্বস্তি পেল বাবা। বোকা বাবাটা খুনাক্ষরেও বুঝতে পারল না মেয়ের মনের অবস্থা। আসলে তাকে বুঝতে দেওয়া হলোই না। তবে এসব বুঝলো রাত্রিপ্রিয়া। সবটা বুঝেও নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে আছে মেয়েটা। এরই মধ্যে সালাম চৌধুরী নিজে মেয়েকে বলল,
তোর জন্য খাবার নিয়ে এসেছি মা, আয় খাইয়ে দেই। বিনা বাক্যে বাবার পাশে বসে পড়ল পরশ। তার খেতে ইচ্ছে করছে না, তবু শত যন্ত্রণার মাঝে বাবার আদরটুকু হাতছাড়া করলো না সে। কে জানে, হয়তো বাকি জীবনটা এই আদর নাও জুটতে পারে তার কপালে। সালাম চৌধুরী আনন্দ সহকারে নিজ হাতে মেয়েকে এক লোকমা ভাত মুখে তুলে দিল। এরপর রাত্রিপ্রিয়ার দিকে তাকিয়ে বলল, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন মা? আয় দিকে আয়, বস আমার কাছে, নেহা কর, তোকেও খাওয়াই দিচ্ছি আমি। রাত্রিপ্রিয়া খানিকটা মুচকি হাসল, বসলো মামার পাশে। দুই মেয়েকে দুই পাশে বসিয়ে পুরোটা ভাত তাদের খাইয়ে দিল সালাম চৌধুরী। এদের সাথে ফাঁকে ফাঁকে নিজেও কিছুটা খেল। পেটে ভাত পড়তেই পেট মুচড়ে দিয়ে উঠল পরশের। বমি পাচ্ছে খুব। এতদিন মাথা ঘুরতো শুধু, কিছুদিন ধরে বমি বমি ভাবটা এর সাথে যোগ হয়েছে। কি যে অসহ্য, মা হচ্ছে বলেই এই লক্ষণ। এদের সামনে বমি করলে কি ভাববে? পরশ প্রাণ আটকাতে চাইছে বমিটা। রাত্রিপ্রিয়া খেয়াল করলো পরশের মুখের ভঙ্গিমা, তাই কায়দা করে সে মামাকে রুম থেকে বের করতে চাইছে। বলল, মামা আপনাকে বোধহয় আপনার ছেলে ডাকছে, এমনটা শুনলাম যেন। আপনি এখন যান, গিয়ে এটো হাতটাও ধুয়ে নিন। উনি আর কথা পারল না, এটো থালা হাতে উঠে দাঁড়ালো। বলল, আচ্ছা যাচ্ছি আমি। মা পরশমণি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাস। পরশ কোনো রকমে মাথা নেড়ে সম্মতি জানালো। বাবা বের হতেই গল গল করে বমি করে ভাসিয়ে দিল রুম। আর আটকানো গেল না। রাত্রির সম্মুখে এ কাজে ভীষণ লজ্জিত হলো পরশ। রাত্রি তাকে দ্রুত ধরল, বিছানায় বসিয়ে দিয়ে খাবার পানি এগিয়ে দিল। মিনিট 10 যেতেই পরশ স্বাভাবিক হলো। এতক্ষণ একদম চুপচাপ ছিল রাত্রিপ্রিয়া। পরশকে স্বাভাবিক হওয়ার সময় দিয়ে হঠাৎ করেই জিজ্ঞেস করলো, বলতো তোর কি হয়েছে পরশ? এতদিন এই কথাটা বলতে গিয়েও সেভাবে বলার সুযোগ হয়নি। আজ যখন সুযোগ হলো, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। কিন্তু পরশ মেয়েটা ভয় লজ্জা সবকিছু অস্বীকার করলো। আমতামতো করে জবাব দিল, পরশ কি হবে আমার? কিচ্ছুটি হয়নি। কথা লুকাচ্ছিস পরশ? লুকাস না, আমায় শেয়ার কর। সবকিছু বল, এতে মন হালকা হবে, সমস্যার সমাধান হবে। আশ্চর্য, তুই এমন কেন করছিস রাত্রি? বললাম তোমার কিছু হয়নি। তাহলে তুই বমি করলি কেন? চুপ হয়ে গেল। কথা শুনেও জবাব দেওয়ার আগ্রহ দেখালো না, বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। রাত্রিপ্রিয়া অহেতুকার প্রশ্ন করলো না। চর যদি পরশের পাশ থেকে উঠে দাঁড়ালো সে। পরশের দিকে এক নজর তাকিয়ে বলল, তুই শুয়ে পড়, কাজের খালাকে পাঠিয়ে দিচ্ছি, উনি এসে রুম পরিষ্কার করে দিয়ে যাবে। ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে পড়লো রাত্রিপ্রিয়া। তার চিন্তা হচ্ছে, বড় চিন্তা হচ্ছে। বিষয়টি গোপন রাখার মতো সাধারণ নয়, মান ইজ্জত সম্মানের ব্যাপার। খুব দ্রুত এর একটা সমাধান বের করা উচিত। বিষয়টা আর কোনোভাবে চেপে রাখা যাবে না। কঠিন এক সত্য মামুনিকে বলা উচিত। রাত্রিপ্রিয়া সব দিক বিবেচনা করে তৎক্ষণাৎ চলে গেল তানিয়া চৌধুরীর কাছে। উনিও রোকসানা চৌধুরী দুই যা মিলে টিভিতে সিরিয়াল দেখছিলেন। রাত্রিপ্রিয়ার কাছে গিয়ে তাকে নিচু কণ্ঠে বলল, মামুনি। হ্যাঁ, কিছু বলবে তুমি? আমার সাথে একটু আসবেন, দরকারি একটা কথা বলতে যাচ্ছি। এক্ষুনি? সিরিয়ালটা শেষ হোক। খুব আর্জেন্ট। অজ্ঞতা তানিয়া চৌধুরী উঠল, যাকে বলে গেল, এই ছোট, এরপর কি কাহিনী হয় আমায় বলিস, আমি একটু আসছি। আচ্ছা আপা, চাও তবে তাড়াতাড়ি এসো। তানিয়া চৌধুরীকে নিয়ে নির্জন ছাদে আসলো রাত্রিপ্রিয়া। যা দেখে তানিয়া চৌধুরী অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার রাত্রি, আমাকে এখানে নিয়ে আসলে কেন? কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে তুমি যে এত রাতে আমায় ছাদে নিয়ে আসলে? মেয়েটা আলগোছে আরো একবার নিজের ভেতরের কথাগুলো সাজিয়ে নিল। এরপর কোনো ভনিতা ছাড়াই বলল, আমি কিছু বলতে চাই মামুনি, কথাটা আপনি কিভাবে নেবেন আমি জানি না। আচ্ছা বাবা, এবার বলো, আমার এত তর হয়েছে না। মামুনি, আপনার ছোট্ট মেয়ে পরশ প্রেগনেন্ট। অবিবাহিত ননদ পরশ প্রেগনেন্ট, এই কথায় শাশুড়ি মাকে জানাতেই উনি রাত্রিপ্রিয়ার গায়ে হাত তোলেন। পরপর শক্ত কণ্ঠে বলেন, মুখ সামলে কথা বলো বৌমা, আমার মেয়ের নামে এরকম মাঝে মাঝে কথা বলার সাহস হলো কি করে তোমার? শাশুড়ির হাতে শক্ত একখানা থাপ্পড় খেয়েও গালে হাত দিয়ে রাত্রিপ্রিয়া মাথা নিচু করে বলা, আমি সত্যি বলছি মামুনি, আমি নিজে চোখে পরশের প্রেগন্যান্সির রেজাল্ট দেখেছি। তাছাড়া ইদানিং ওর লক্ষণগুলো খেয়াল করেছেন আপনি? আপনার বিশ্বাস না হলে পরশকেই জিজ্ঞেস করুন। উনি তেজ নিয়ে তৎক্ষণাৎ পরশকে ছাদে ডাকলেন। পরশ আসতে উনি গম্ভীর কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করেন, এসব কি শুনছি পরশ?
রাত্রি যা বলছে তা কি সত্যি? যা শুনে কেঁপে উঠল পরশ, তার গলা শুকিয়ে আসছে। এই বুঝি সত্যিটা জেনে গেল সবাই। না, এই মুহূর্তে বিষয়টি গোপন করতেই হবে। আগে মুশফিকের সাথে কথা বলতে হবে, সব মিটমাট হলে জানাবে, নয়তো কাউকে এই পাপ জানতে দিবে না পরশ। এসব ভেবে পরশ বুঝেও না বুঝার ফান করে বলল, তুমি কি বলছো আম্মা? কোনো সত্যির কথা বলছো তুমি? তুই নাকি প্রেগনেন্ট? ওকে জিজ্ঞেস করতে বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করলো মেয়েটা। কাপা কাপা কঞ্চে বলল, মিথ্যে, সব মিথ্যে আম্মু। রাত্রে মিথ্যে বলছে। যা শুনে রাত্রিপ্রিয়া শক্ত কণ্ঠে বলল, তুই মিথ্যে বলছিস পরশ, সত্যি করে বল সব কিছু। বলে দে মামনিকে, ভয়ঙ্করে সত্য কতক্ষণ লুকাবি তুই? সময়ের সাথে সাথে এমনিতেই সব কিছু সামনে আসবে। তার থেকে তুই যত দ্রুত বলবি তত দ্রুত তোর সমস্যারই সমাধান হবে। আমি তোর ননদ বলে তুই আমাকে মায়ের কাছে এভাবে ফাঁসাতে চাইছিস রাত্রি? ছি, নিজেকে ভালো সাজাতে তুই এত বড় একটা জঘন্য অপবাদ দিলি আমায়। আমা বিশ্বাস করো, রাত্রি সব মিথ্যে বলছে, সব। নিজের কথা শেষ করে আর এক মুহূর্ত এখানে দাঁড়ালো না পরশ, তৎক্ষণাৎ রুমে চলে গেল। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। রাত্রি জানে বিয়ের আগে প্রেমিক পুরুষের পাপ ডাকতে সবকিছু এড়িয়ে যাচ্ছে মেয়েটা। হয়তো সবার অগোচরে বাচ্চাটা ফেলে দিবে কোনো এক ডাস্টবিনে। পাপ তো যে কোনো সময় লোকজন জানাজানি হয়ে যাবে, সম্মান যাবে তাদের, মেয়েটা হবে সমাজের কাছে নষ্টা। ননদের উপকার করতে এসে শাশুড়ির কাছে অপরাধী হলো রাত্রিপ্রিয়া। সাধারণত কোনো মাই অবিবাহিত এক মেয়ের থেকে এমনটা আশা করে না। সেখানে রাত্রিপ্রিয়া কত বড় এক ভয়ঙ্কর সত্য জানালো ওনাকে। উনি কিছুতেই বিশ্বাস করলো না সে কথা। মেয়ের কথায় সায় জানিয়ে ফুঁসি উঠল তানিয়া চৌধুরী। পুনরায় রাত্রিপ্রিয়াকে মারার জন্য হাত বাড়ল। ঠিক তক্ষুনি তার হাতটা ধরে ফেল সানাম চৌধুরী। উনি মাকে বলল, আম্মু, যে হাত একবার আমার স্ত্রীর দিকে বাড়িয়েছো তুমি, সে হাত দ্বিতীয়বারের মতো আর তার দিকে বাড়িও না। আমার স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার আমি কাউকে দেইনি। সে ভুল করলে তার বিচার করার জন্য আমি আছি। ছেলের থেকে নিজের হাত ঝটকা মেরে ছাড়িয়ে ক্রোধিত কণ্ঠে বলল তানিয়া চৌধুরী, তোর বইয়ের সাহস কি করে হলো আমার মেয়ের নামে আজেবাজে কথা বলার? যা শুনে সানাম চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, একপাক্ষিকভাবে বিচার করলে তুমিও ভুল হতে পারো আম্মু। তোমার উচিত ছিল সত্য মিথ্যা যাচাই বাছাই করা। তুই তোর বইয়ের হয়ে সাফাই করছিস সানাম। ছি ছি, এতটা অধপতন হয়েছে তোর? আম্মু, তুমি আমার জন্মদাত্রী, তুমি আমার কাছে সম্মানের, শ্রদ্ধার। তুমি সবার উপরে, তেমনি আমার অর্ধাঙ্গিনীও আমার কাছে গুরুত্বপূর্ণ। তাকে আমি ভালোবাসি, তাকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব। আমার স্ত্রী কোনো ভুল করলে অবশ্যই তাকে শাসন আমি করব। তুমি শাশুড়ি হয়ে তার গায়ে হাত তুলতে পারো না। মাকে কিছু বলতে না দিয়ে সানাম চৌধুরী রাত্রিপ্রিয়াকে নিয়ে ওইখান থেকে রুমে চলে আসলেন। কেননা এখানে দাঁড়িয়ে মায়ের সাথে তর্ক বাড়বে, কথা কাটাকাটি হবে, যা একদমই চাইছে না ছেলেটা। তানিয়া চৌধুরী ছেলের আচরণে ফুঁসে উঠল। উনিও ফুসতে ফুসতে নিজের রুমেই গেল। রুমে এসে ভয় ভয় রাত্রিপ্রিয়া তার স্বামীকে বলল, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, সব সত্যি বলছি, এক বিন্দুও মিথ্যা নয়। আমি জানি তুমি সত্যি বলছো। সানাম চৌধুরী স্বাভাবিক কণ্ঠে জবাব দিল। যা শুনে রাত্রিপ্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আগে থেকেই জানতেন? সানাম চৌধুরী আর নিজেকে সামলাতে পারল না। যে হসপিটাল থেকে টেস্ট করিয়েছে পরশ, সেখান থেকেই 2 দিন আগে খবর পেয়েছে সানাম চৌধুরী। বোনের এত বড় এক সত্য শুনে ছেলেটা ছিল বাকহারা। তবুও 2 দিন অদ্ভুত এক যন্ত্রণা পুষে স্বাভাবিক থাকার চেষ্টা করেছে ছেলেটা। একটা ঘোরের মধ্যে ছিল সানাম চৌধুরী। তার বিশ্বাসই হচ্ছে না তার আদরে ছোট্ট বোনটা এত বড় একটা ভুল করেছে। এই মুহূর্তে আর নিজেকে সামলানোর শক্তি হলো না তার। মুহূর্তেই ভেঙে পড়লো শক্তপোক্ত পুরুষটা। করুণ কণ্ঠে কেবল বলল, প্লিজ বউ, আমাকে প্রশ্ন করো না। আমি এতটুকু জানি তুমি সত্যি বলছো। আমি বড় ক্লান্ত বউ, এত বড় এক সত্যি আমি নিতে পারছি না। আমায় একটু মানসিক শান্তি দিবে? বুকে বড্ড অশান্তি লাগছে, আমায় একটু স্বস্তি দেবে? 5টা মিনিট জড়িয়ে ধরবে আমায়? বড় ভাই হয়ে বোনের এত অধপতন নিতে পারছে না লোকটা। বড় অসহায় লাগছে তাকে। বুঝতে পেরে রাত্রিপ্রিয়া আর ছেলেটাকে কিচ্ছুটি প্রশ্ন করলো না। আলগোছে আগলে নিল বুকে। সানাম চৌধুরী একদম নীরব হয়ে গেল। চুপটি করে নিজেকে সামলানোর চেষ্টা চালালো। মিনিট 10 যেতেই সানাম চৌধুরী হঠাৎ করেই বলে উঠল, সরি বউ, আজকে আমার আম্মুর ব্যাপারটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
তুমি প্লিজ কিছু মনে করো না। যতই হোক পরশ তার মেয়ে, মা হয়ে মেয়ের নামে হঠাৎ করে কেউ এমন কথা বললে রাগটাই স্বাভাবিক। উনি তো আর সত্যিটা জানেনি। আমি ওনার আঘাতে যতটা না কষ্ট পেয়েছি, আপনার সঠিক ব্যবহারে ঠিক ততটাই মুগ্ধ হয়েছি। সব পুরুষ মায়ের করা ভুলের সঠিক জবাব দিতে পারে না, বউয়ের হয়ে তো একদমই না। আপনি সেই দুঃসাহসিকতাও দেখালেন। এমন পুরুষের মায়ের ওপর রাগ করা যায় না। যান, তখনকার ঘটনাটি মন থেকে মুছে ফেললাম আমি। সানাম চৌধুরী আর জবাব দিল না, মাথা চেপে শুয়ে পড়ল বিছানায়। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ স্বামীর মাথাটা নিজের কোলের উপর রেখে হাত বুলিয়ে দিল, ভরসা দিল। নেতা সাহেব, চিন্তা করবেন না, শান্ত হন আপনি। আমি আছি তো, যা হওয়ার ছিল হয়েছে, রিল্যাক্স। এখন আমরা দুজন মিলে সমস্যার সমাধান খুঁজলে ঠিক পেয়ে যাব। আপনি চিন্তা করবেন না, আপনি শক্তপোক্ত পুরুষ। আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার ভালো লাগে না। এত দুর্বল তো আমার নেতা সাহেব নয়। সানাম চৌধুরী ভরসা পেল। নিজেকে শান্ত করতে তৎক্ষণাৎ এক হাতে জড়িয়ে ধরল তার মনোহরিণীকে। হঠাৎ করেই তার চোখ দুটো ছলছল করে উঠল। বোনের জন্য তার মায়া হলো বড় মায়া। তার পিচ্ছি বোনটার কি হবে এবার? না, আর কিছু ভাবতে পারলো না সানাম চৌধুরী। আপাতত এসব ভাবলেও না, যত ভাববে তত যন্ত্রণা হবে। এই মুহূর্তে তার একটু মানসিক শান্তি দরকার। পুরুষটা নিজেকে যন্ত্রণা থেকে আড়াল করতে শক্ত হাতে জড়িয়ে ধরল প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে। মুখ লুকালো তার চুলের ভাঁজে। রাত্রিপ্রিয় তার নেতা সাহেবকে পরম মমতায় আগলি নিল। মিনিট 10 চুপচাপ এভাবেই কাটলো তাদের। এবার কিছুটা শান্ত হলো সানাম চৌধুরী, যা দেখে রাত্রিপ্রিয়া মৃদু হেসে জিজ্ঞেস করলাম, নেতা সাহেব, ভালো লাগছে? আপনার কষ্ট কমেছে কি? সানাম চৌধুরী বইয়ের কপালে আলতো চুমু খেয়ে বলল, বিশ্বাস করো বউ, হাজারো কষ্টের মাঝে তোমার একটুখানি জড়িয়ে ধরলে আমি এক আকাশ পরিমাণ মানসিক শান্তি পাই। রাত্রিপ্রিয়া সকল চিন্তা দূরে রেখে হাসলো, বলল, শোনো শোনো হে পৃথিবী, আমার এই পুরুষটাকে ভালো রাখার দায়িত্ব নিলাম আমি। এমন পুরুষ সব মেয়ের ভাগ্যে থাকে না। যে মেয়ে পায় সে ভাগ্যবতী। পৃথিবীর বুকে যদি সেরা একজন ভাগ্যবতী থেকে থাকে, সেজন্য তাহলে আমিই হব। সানাম চৌধুরী শত ডিপ্রেশন কাটিয়ে হাসলো, প্রাণ খোলা হাসি। তার সঙ্গে তাল মিলিয়ে হাসলো রাত্রিপ্রিয়া। আজকে এই ঘটনা আধারের সাথে মিলিয়ে গেল। ওরা 4 জন ছাড়া চৌধুরী বাড়ির কেউ এই ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হলো না। আজ সাত সকালে উঠেছে রায়হান চৌধুরী। বাড়ির সকলে এখনো যে যার রুমে ঘুমাচ্ছে। উনি চুপচাপ ছেলের রুমে গিয়ে খোঁজ করছে ছেলেকে। গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ছিল তাকে, কিন্তু ছেলেটা এখনো ঘুমাচ্ছে। আজ জগিংও যায়নি। বাড়ির ছেলে মেয়েরা আজকাল কেউ কোনো নিয়ম নীতি কিছুই মানছে না। সকাল 6টা, এখনো সবগুলো ঘুমাচ্ছে। এতে খানিকটা বিরক্ত হলো রায়হান চৌধুরী। পরক্ষণই উনি ঘুমন্ত ছেলেকে বার কয়েক ডাকলো, এই সাইমন, সাইমন। জবাব নেই কোনো। যা দেখে উনি ছেলের গা ছুঁয়ে এবার একটু উচ্চ স্বরেই ডাকলো, এই সাইমন না, সাইমন না, ওঠ। সকাল সকাল বাবার কাজে চরম বিরক্ত সাইমন। সে ঘুমঘুম কণ্ঠে বলল, তোমার সমস্যা কি আব্বু? সাত সকালে তোমার বউকে রেখে আমাকে বিরক্ত করছো কেন? এই একদম ফালতু কথা বলবি না তুই। তুই এখনো ঘুমাচ্ছিস কেন? তাড়াতাড়ি উঠে পড়, কত বেলা হয়েছে জানিস? উঠে একটু ব্যায়াম ট্যায়াম তো কর। দিন দিন যা মোটু হয়ে যাচ্ছিস, এমন হলে তো তোর কপালে বউ জুটবে না রে। বিয়ে করতে চাইলে শরীরের একটু ফিটনেস আন। উঠে পড়, চল বাপ বেটা মিলে আজ জগিংয়ে বের হই। সাইমন বাপকে মুখ পিকিয়ে বলল, তুমি জগিং ফকিং করে তোমার গোপাল বাড়ির মতো বইটা কমিয়ে সুগার ডেডি হয়ে যাও আব্বু। এরপর দেখো বুড়ো বয়সে কোনো তৃষার খোঁজ মিলে কিনা। আমার চিন্তা তোমাকে করতে হবে না। আমার শরীরে এখনও যে ফিটনেস আছে, এতেই মেয়েরা আমার পিছনে লাইন বাঁধে। তুমি এখন যাও তো আব্বু, ঘুমাতে দাও আমাকে, রাতে ভালো ঘুম হয়নি। ছেলের কথায় ফুস করে উঠলো রায়হান চৌধুরী। তৎক্ষণাৎ চোখ গরম করে বলল, হারামজাদা, তোর আজাইরা কথা আমি জুতা দিয়ে ছুটাচ্ছি। নিজের বাপকে কেউ এসব বলে? বেয়াদব ছেলে, এক্ষুনি উঠ। তুই উঠব না। তুই উঠবি, সাথে তোর বাপও উঠবে। জাস্ট 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আয়, দরকারি কথা আছে। সকাল সকাল এদের বাপ ছেলের হুমকি থামকি শুনে ছুটে আসলো রোকসানা চৌধুরী। উনি রুমে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, কি হয়েছে এখানে?
সকাল সকাল দুই বাপ বেটা কি তাকে থামিয়ে দিয়ে রায়হান চৌধুরী হঠাৎ করে গম্ভীর কণ্ঠে বলল, কার কি হয়েছে এসব না ভেবে তুমি তোমার চিন্তা করো রক্সু। যে কোনো সময় যা হওয়ার তোমারই হয়ে যাবে। এই বয়সে তোমার ছেলে তো তোমার জন্য সতীন আনতে চাইছে। কি রে সাইমন, সকাল সকাল এসব কি কথা চলছে? দাঁড়া, তোদের বাপ বেটাকে আমি এক্ষুনি বাসা থেকে বের করছি। মায়ের হুমকি শুনে সাইমন তৎক্ষণাৎ উঠে বসল। ইনোসেন্ট ফেস করে মাকে বলল, তোমার বুড়ো বর এখন আমাকে ফাঁসাচ্ছে আম্মু। উনি তো সাত সকালে এসে আমাকে ঘুম থেকে তুললো। এরপর কি বললো জানো আম্মু? কি বললো? আগ্রহ নিয়ে জানতে চাইল রোকসানা চৌধুরী। সাইমন বাবার দিকে আর চোখে তাকালো, এরপর বাঁকা হেসে বলল, সাইমন আমার জন্য একটা মুস্তাকে তৃষার মতো পাত্রী খোঁজ, বিয়ে করবো আমি। তোর আম্মুকে দিয়ে হচ্ছে না, কেমন বুড়ো বুড়ো লাগে। আমি ইয়াং, আমার জন্য পারফেক্ট তৃষার মতো কুসি গাল। তোর আম্মু তো বুড়ো হয়ে গেছে, চিন্তা করছে আম্মু কতটা দুর্দান্ত এই লোক। কি কপাল আমার, ছেলের বিয়ের বয়সে আমার বাপ নিজের জন্য পাত্রী করছে। এই জন্যই তো বলি আমার বিয়েটা এখন হচ্ছে না কেন। ছেলের এমন ষড়যন্ত্রীময়ী কথায় ফেসে গেল রায়হান চৌধুরী। উনি অসহায় ফেস করে বারবার ফাঁকা ঢোক গিলছে। এক্ষুনি স্ত্রীর দিক থেকে 540 ডিগ্রি বেগে এক তুফান ধেয়ে আসবে তার দিকে। সেই তুফান কালবৈশাখী ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যাবে রায়হান চৌধুরীর মতো অসহায় এক পুরুষকে। মির্জাফর ছেলে তার, কি সুন্দর করে ফাঁসিয়ে দিল নিজের বাপকে। এমন ছেলেকে জন্ম দিয়ে ফেসে গেছে রায়হান চৌধুরী। নিজের ভাবনার মধ্যেই ঝড়ের বেগে এগিয়ে আসলো রোকসানা চৌধুরী। ফুসফুস করে উনি বলল, ছি ছি ছি, বুড়ো বয়সে তোমার এখন কচি মেয়ে চাই? বুইরা খুব বিয়ে করার শখ তোমার, তাই না? দাঁড়াও, তোমার বিয়ের স্বাদ আমি মেটাচ্ছি। আরে রক্সু, তোমার ওই বান্দর ছেলের কথা বিশ্বাস করো তুমি? হারামজাদা মিথ্যে বলে আমাকে ফাঁসাতে চাইছে। আমি আবার বুড়া বয়সে কোন দুঃখে আরেকটা বিয়ে করতে চাইবো? আস্তাগফিরুল্লাহ। যেখানে আমার ঘরে এখনো তোমার মতো আগুন সুন্দরী বউ আছে। পর মুহূর্তে সাইমন লম্বা এক হাই তোলে, ফোরন কেটে বলল, আম্মু তুমি এই বুড়োর কথা গলে যাও না, খবরদার। আমি কিন্তু সত্যি বলছি, সময় থাকতে তুমি তোমার বুড়ো বরকে সামলাও। এক কাজ করো, রুমে নিয়ে বুড়োকে কিছু বেলানার থেরাপি দিয়ে মাথা থেকে বিয়ের ভূত ছাড়িয়ে দাও। বলেই আট ঘাট করে কাঁথা মুড়ি দিয়ে সে চোখ বন্ধ করলো সাইমন। বিরাট এক কেলেঙ্কারি বাদিয়ে পুনরায় আবার ঘুমের প্রস্তুতি নিচ্ছে ছেলেটা। এদের মা ছেলের মাঝখানে আসামি নিয়ে কাচুমাচু মুখে দাঁড়িয়েছে রায়হান চৌধুরী। এখানে এখন থাকাও রিস্ক, তাই উনি এক ফাঁকে মাথা চুলকে চুলকে বেরিয়ে পড়লো রুম থেকে। এই বাদর ছেলেকে পরে দেখা যাবে, আগে বউয়ের হাত থেকে নিজের জানটা বাঁচানো উচিত। কিন্তু ঘটনা ঘটলো উল্টো। বউ তার পেছনে না ছুটে ঝাড়ু হাতে ছেলের দিকে তড়িৎ গতিতে এগিয়ে গেল। ছেলের কান মুলে দিয়ে রোকসানা চৌধুরী বলল, বাপকে নিয়ে এসব বলতে তোমার লজ্জা করে না? বাদর ছেলে, তুমি কি ভাবছো তুমি যা বলবে তাই আমি বিশ্বাস করে নিব? যে মানুষটাকে সাথে নিয়ে অনায়াসে কাটিয়েছি কয়েক যুগ, তাকে এই বয়সে অবিশ্বাস করি কি করে? হ্যাঁ, তুমি যে তোমার বাপকে ফাঁসাতে চাইছো তা কি আমি বুঝিনি ভাবছো? তোমার আব্বুকে আমি ভরসা করি, বিশ্বাস করি ঠিক খোলা আকাশের মতন। সাইমন মায়ের হাত থেকে নিজের কান ছাড়িয়ে নিয়ে উঠে বসল। আলগোছে পেছন থেকে মাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, আমি জাস্ট মজা করছি আম্মু, তুমি রাখছো কেন? আমার আব্বু সেরা, তার মতো সেরা বাবা পৃথিবীতে আমি আর দুটো দেখিনি। হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে এসো সাইমন, আমি তোমার খাবার রেডি করছি। সাইমন মায়ের কথায় সায় জানালো। রোকসানা চৌধুরী আর কিচ্ছুটি না বলে মুচকি হেসে চলে গেল কিচেনে। স্বামী সন্তান নিয়ে বেশ সুখী পরিবার তার। এই মানুষগুলো তার মানসিক প্রশান্তি দেয়। এদের কাছাকাছি থাকলে দুনিয়ার কোনো দুঃখ ডিপ্রেশন তাকে ছুঁতে পারে না। প্রতিদিনের ন্যায় সকাল 10টার মধ্যে চৌধুরী পরিবারের সকলে উপস্থিত হলো ডাইনিং টেবিলে। পরশ এসেছে, তাকে আজ খুব স্বাভাবিক লাগছে, যেন কোথাও কিচ্ছুটি হয়নি। স্বাভাবিক লাগছে সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়াকেও। গতকাল কত বড় একটা ঘটনার পর সবকিছু আজ স্বাভাবিক। যদিও পরিস্থিতি স্বাভাবিক নয়, তবে তারা স্বাভাবিক থাকতে চাইছে, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছে না তানিয়া চৌধুরী। তার মুখভঙ্গিমা বেশ গম্ভীর। ছেলের উপর তার বড্ড চাপার রাগ ধরেছে।
উনি কথা বলছেন না রাত্রিপ্রিয়ার সঙ্গেও। রাত্রিপ্রিয়াও আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। সকালে উঠে যতটুকু কাজ করার ইচ্ছে নিজ ইচ্ছেতেই করেছে। হাতের কাজ শেষে চুপচাপ নিজের রুমে চলে গিয়েছে। এরপর একেবারে সানাম চৌধুরীর সঙ্গেই নিয়ে নেমে এসেছে। ডাইনিং টেবিলে এসে সানাম চৌধুরী প্রতিদিনের ন্যায় মাকে বলল, আম্মু আমার খাবার রেডি করো। তানিয়া চৌধুরী মুখে কিচ্ছুটি না বলে গম্ভীর মুখেই ছেলের খাবার এগিয়ে দিল। সানাম চৌধুরী মাকে একবার আলগোছে পর্যবেক্ষণ করে আপাতত কিচ্ছু বলো না, চুপ মেরে গেল সে। অভ্যাস মতো মায়ের দেয়া খাবার খাওয়া শুরু করলো। আর যাই হোক, মায়ের হাতে তৈরি করা খাবার তার লাগবে। বাকিরাও যে যার মতো খাবার খাচ্ছে। এরই মধ্যে খেতে খেতে তানহা তার চাচুকে আহ্লাদি কণ্ঠে ডাকলো, বড় আব্বু। মেয়েটার অতিরিক্ত আহ্লাদ মানেই তার কিছু আবদার। চৌধুরী বাড়ির সবচেয়ে ছোট মেয়েটি তানহা, চঞ্চল এক দুরন্ত কিশোরী, যার দুষ্টুমি খুনছুটিতে চৌধুরী বাড়িতে বয়ে যায় অজানা এক উৎসব। এবার নবম শ্রেণীতে পড়ছে মেয়েটা, দেখতে ভারী মিষ্টি, বাড়ির সবার একটু বেশি আদরের সে। ভাতিজির আহ্লাদি কণ্ঠ শুনে সালাম চৌধুরী হেসে বলল, তোমার কিছু লাগবে আম্মা? তানহা বড় আব্বুর মন বোঝা প্রশ্নে হেসে ফেলল। তার কোনো কিছু দরকার হলেই সবার আগে বড় আব্বুর কাছে আবদার করে সে। আজও কোনো এই মানুষটা তাকে কখনো ফেরায় না, তাই তো সবার আগে তানহা খোঁজে বড় আব্বুকে। তানহা একগাল হেসে বাচ্চা কণ্ঠে বলল, টাকা লাগবে বড় আব্বু, ঘুরতে যাব বন্ধুদের সাথে। এরই মধ্যে তানহাকে জোরে সোরে এক ধমক দিয়ে বসলো সানাম চৌধুরী। শক্ত কণ্ঠে বলল, কাউকে কোনো প্রকার টাকা দেওয়া হবে না। স্কুল কলেজ ছাড়া তোমাদের কারো কোথাও যাওয়া নিষেধ। মেয়েদের এত বন্ধু বান্ধব কিসের? কোনো প্রকার ঘোরাঘুরি চলবে না। এরপরও যদি কিচ্ছুটি শুনি আমি একদম সব কটার পা ভেঙে গুঁড়ো করে দেব। হঠাৎ করে সালাম চৌধুরীর এত রিয়াক্ট করা দেখে অবাক হলো সালাম চৌধুরী সহ সকলে। ধমক খেয়ে তানহা ভয়ে কাচুমাচু করে বসল। তার চোখে পানি টলমল করছে। পরে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তার মন বলছে ভাই তার উপরে করা রাগ অন্যের উপর ঝাড়ছে। এরই মধ্যে সালাম চৌধুরীর ছেলেকে বলল, কি হয়েছে সানাম, মেয়েটাকে এভাবে ধমকাচ্ছিস কেন? একটু আগে থেকেই করা উচিত ছিল। বাবা তুমি আর ওদেরকে আহ্লাদ করো না। আমি যা বলেছি মাথায় রেখো সকলে। বলতে বলতে অর্ধ খাওয়া প্লেটটা রেখে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। এরপর রাত্রিপ্রিয়াকে বলল, রাত্রিপ্রিয়া খাবার শেষ করে আমার জুসটা রুমে দিয়ে যেও। রাত্রিপ্রিয়া মাথা নাড়ল। সানাম চৌধুরী খুব রেগে আছে। হঠাৎ তার এই রাগের কারণ ধরতে পারলো না কেউ। কাউকে কিচ্ছুটি বলতে না দিয়ে ওইখান থেকে নিজের রুমে চলে গেল সানাম চৌধুরী। ভাই যেতে শব্দ করে কেঁদে উঠলো তানহা। তৎক্ষণাৎ তার মাথায় হাত বুলিয়ে দিল বড় আব্বু। এরপর ফিসফিস করে বলল, কাঁদে না আম্মা, বড় আব্বু আছে না। ভাই বললেই হলো নাকি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। যা শুনে তৎক্ষণাৎ আনন্দের সহিত হাসলো তানহা। বাচ্চা বাচ্চা খিলখিল করা হাসি। ওর হাসি দেখে পায়েল বলল, মাত্র না তুই কাঁদে, এখন আবার দাঁত বের করে হাসছিস কেন? তানা মুখ বাঁকিয়ে বলল, তা তোমাকে বলবো কেন? পায়েল আর প্রত্যুত্তর করলো না। বড়রাও আর কথা বাড়লো না। হাত চালিয়ে যে যার খাওয়াটুকু শেষ করলো। এরপর সবাই নিজ নিজ কাজে চলে গেল। নিজের ক্লাবে এসে অস্থির হয়ে পায়চারি করছে সানাম চৌধুরী। ক্রোধে তার শরীর কাঁপছে, চোখ দুটো হয়েছে রক্তিম বর্ণ। তাকে পর্যবেক্ষণ করলো আশিক। সানাম চৌধুরীর দলের লোক সে। এই ছেলেটা সারাক্ষণ সানাম চৌধুরীর সাথে সাথে থাকে, তার তদারকি কাজকর্ম করে দেয়। বড় ভাই হিসেবে খুব সম্মান করে সানাম চৌধুরীকে। আজ রাগান্বিত সানাম চৌধুরীকে দেখে তার বুক কাঁপছে। এই সানাম চৌধুরীকে বড় ভয়ঙ্কর লাগছে। তার সাথে কথা বলতেও সাহস পাচ্ছে না আশিক ছেলেটা। তবুও ভয় ভয় একবার বলল, ভাই শান্ত হন আপনি। কি করে শান্ত হব আশিক? এখন অবধি ছেলেটার কোনো ডিটেলস জানাতে পারলি না তোরা। কে ওই ছেলেটা? কার এত বড় স্পর্ধা? জেনে বুঝে সানাম চৌধুরীর বোনের দিকে হাত বাড়িয়েছে। তার হাত কত বড় লম্বা আমি দেখতে চাই। তখনই নেতা সানাম চৌধুরীর ভয়ঙ্কর এক হুঙ্কার শুনে সহসায় কেঁপে উঠল আশিক ছেলেটার বক্ষপট। ক্লাসে নেত্রপ্রবল বারবার বুঝে আসছে ওর। অনুভব হচ্ছে তার শরীরে মৃদু মৃদু কম্পন বইছে। এই মুহূর্তে সামনে থাকা সানাম চৌধুরীকে তার কাছে জম মনে হচ্ছে। এই তো এক্ষুনি বলিষ্ঠ লম্বা চওড়া সানাম চৌধুরী দানবের মতো আটসাট বেঁধে এসে আশিকে শূন্যে তুলে একটা আছাড় দিয়ে জানটা টান দিয়ে নিমিষে বের করে দিবে। নয়তো এই 5 তলা জানালা থেকে একটা ফিক্কা মেরে মেইন রোডে ফেলে দিবে। এরপর 100 মনের একটা ট্রাক এসে
ওর বুকের উপর দিয়ে চলে যাবে। গাড়ির চাকার সাথে এক নিমিষে পিষে যাবে সাদের এই দেহখানা। পৃথিবী থেকে অকালে হারিয়ে যাবে আশিক নামক এক পুরুষের অস্তিত্ব। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল ওর। নতজন হয়ে মুখে বারবার ঠোক গিলছে আশিক। এরপর আর সানাম চৌধুরীর সাথে প্রত্যুত্তর করার সাহস হলো না ছেলেটার। প্রতিত সানাম চৌধুরীও যে প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আর কেউ না জানলেও সে তো খুব ভালো করেই জানে। সেই কলেজ লাইফ থেকে চেনে মানুষটাকে, একসঙ্গে রাজপথে আছে সেই কতগুলো বছর। আশিক যখন ভয় জুবুতুবু অবস্থা কাঁপছে, ঠিক সে সময় ভেসে আসলো সানাম চৌধুরীর উত্তেজিত কণ্ঠ। আশিক। সহসায় আরো একবার কেঁপে উঠলো আশিক, রাজকণ্ঠে উঠল, জি ভাই। তুই ওভাবে কাঁপছিস কেন? আমি তোকে মেরেছি, বকেছি? না না ভাই, আপনি আমাকে মারেননি, বকেননি। তাহলে তুই ওরকম বিড়াল ছানার মতো চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন? আপনাকে আমার ভয় লাগছে ভাই, আপনাকে আমার বড় ভয় লাগছে। আশিকের সহজ সরল উক্তি যা শুনে হঠাৎ করে এক মুহূর্তের জন্য বাঁকা হাসলো সানাম চৌধুরী। ব্যঙ্গ করে বলল, এতটুকুতেই তোর এত ভয়? এরকম মুরগির কলিজা নিয়ে তুই রাজনীতিতে এসেছিস আশিক? আমি তো তোকে বাঘের বাচ্চা মনে করতাম। তাহলে কি আমি ভুল? আশিক ছেলেটা মোটেও ভীত নয়। এক হাতে সাধারণত 5 থেকে 7টা মানুষ কবচ করা তার কাছে কিচ্ছুটি না। এই শহরে সাহসীদের কাতারে যদি 10 জনের নাম থাকে তবে তার মধ্যে সে একজন, যে মানুষের আড়ালে আবদালে কিংবা প্রকাশে মারপিট রক্ত নিয়ে প্রতিনিয়ত খেলে। তার কি আর এত ভয়ডর থাকে? তবুও সে সানাম চৌধুরীকে ভয় পায় খুব। এই মানুষটা যে তার থেকেও কয়েক গুণ বাঘাতে তুল। তাছাড়াও মায়া মহব্বত সম্মানের একটা ব্যাপার খুব নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এখানে। সারা দুনিয়ার কাছেও যদি আশিক হয় শক্তিশালী দানব নামে পরিচিত, তবুও সে সানাম চৌধুরীর কাছে ভীত শক্তিহীন মানুষটা এসে যদি বিনা কারণে এসে তাকে মেরেও ফেলে, এতটুকু টু শব্দ করবে না আশিক। ঠিক এতখানি জড়িয়ে রয়েছে তার নেতা সানাম চৌধুরী কিংবা সানাম ভাই। আশিক জবাব দিল না কিছুটি, নত মাথা যতটুকু সম্ভব নিচু করে নিল। তার চোখ মুখ থেকে এখনো ভয়ের রেশ যায়নি। যা দূর থেকে পর্যবেক্ষণ করছে সানাম চৌধুরীও ওর কাছাকাছি আসলো। কাঁধে এক হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে পুনরায় উত্তেজিত কণ্ঠে বলল, তুই আমাকে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস আমাকে? তোর একটাও কোনো কাজের না রে, একটাও কোনো কাজের না। তোদের সব কটাকে আমি কিক দিয়ে রাজনীতি থেকে বাইরে করে ফেলে দেব। তোদের কাউকে দরকার নেই আমার, কাউকে না। আশিক চট জলদি করে মাথা তুলে তাকাল, অসহায় তার চাহনি। তন্মধ্যে মনে মনে একবার বিড়বিড়িয়ে উচ্চারণ করল, দেন ভাই দেন, দ্রুত আমাকে কিক মেরে রাজনীতির মাঠ থেকে বের করে দেন। আপনার সাথে থাকলে কখন জানি এমনিতে অ্যাটাক প্যাটাক হয়ে যায়। আশিককে বিড়বিড় করতে দেখে সানাম চৌধুরী ফ্রিউচে সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বললি তুই? না ভাই না, কি বলবো আপনাকে, মাথা খারাপ। সানাম চৌধুরী ছেলেটাকে সহজ করতে চাইছে। চট জলদি নিজেকে জবরদস্তি করে স্বাভাবিক করল। ছেলেটাকে আশ্বাস দিয়ে বলল, ভুলে যাস না আশিক, তুই সানাম চৌধুরীর ডান হাত। সামনের দিনগুলোতে অনেক কিছুতে তোকে আমার প্রয়োজন হবে। রক্তের স্রোতে হাঁটবো আমরা। সো সেভাবে মানসিকভাবে প্রস্তুত হতে হবে তো ভাই। আমাকে তুই খামোখা ভয় পাস কেন আশিক? একটু না হয় রাগের মাথায় ধমক দিয়েছি, তাই বলে তুই ভয়ে এরকমভাবে নিজেকে গুটিয়ে নিবি? বোকা ছেলে, আমি তো তোকে খুব ভালোবাসি। তোল মাথা তোল, নিজেকে স্বাভাবিক কর। তোর স্থান আমার পায়ের নিচে নয়, তোর জায়গা আমার বুকে। নিজের প্রতি সানাম চৌধুরীর গভীর ভালোবাসা দেখে আবেগে চোখে জল চলে এলো ছেলেটার। কোথায় সে হচ্ছে ওদের দলের পার্টি অফিসের একজন সভাপতি, আর সানাম চৌধুরী কত নামি দামি লোক, দেশের একজন মন্ত্রী। তার ধারে কাছেও কি সে? তবুও মানুষটা তার প্রতি কতটা সহজ ভাবতেই আবেশে নেত্র প্রবল থেকে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল ছেলেটার। তার আগে সে চোখে মুখে ভয়ের আর রেশ নেই তার। ভয়ের পরিবর্তে চোখে মুখে ভর করেছে মুগ্ধতা, আশিক কৃতজ্ঞতা ভরা নয়নে একবার গলা উঁচিয়ে ডেকে উঠল, ভাই। সানাম চৌধুরী অল্প স্বল্প হাসল। হাসিটা আজ দীর্ঘস্থায়ী হলো না। ভেতরে ভেতরে চিন্তা অস্থির হয়ে আছে সে। বোনের কথা মাথায় আসতে তৎক্ষণাৎ নিভে গেল সানাম চৌধুরী। দুশ্চিন্তাগ্রস্ত মগজ নিয়ে তস্ত্র পায়ে এগিয়ে গেল সামনের দিকে। একসময় ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়ল নিজের নির্দিষ্ট চেয়ারে। যা দেখে তস্ত্র পায়ে এগিয়ে আসলো আশিক।
একটা মিনারেল ওয়াটারের বোতল এগিয়ে দিয়ে বলল, ভাই ভাই শান্ত হন আপনি, নিন পানি খান, আমি আছি তো, সবটা দেখছি আমি। সানাম চৌধুরী ওর কথা কোনো প্রতিক্রিয়াবিহীন পানির বোতল নিল, অতঃপর এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরোটা গিলে নিল। তার সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আশিক। সানাম চৌধুরী সেদিকে ধ্যান নেই, সে কপালে কলম ঠেকে গভীর কিছু ভাবনায় বিভোর। কয়েক মিনিট এভাবেই চলল। ওদের দুজনেরই ধ্যান ভঙ্গ হলো ফোন কলের রিংটোনের শব্দে। আশিকের মুঠোফোন বাজছে। একবার সেই দিকে চেয়ে আবার নিজের দিকে মনোযোগ হলো সানাম চৌধুরী। আশিক দোনমনা হয়ে বারবার সানাম চৌধুরীর দিকে তাকাচ্ছে। কলটা রিসিভ করবে কি করবে না বুঝতে পারছে না ও। ওপাশ থেকে কাঙ্ক্ষিত কোনো খবর পেয়েছে কি ওরা? দুশ্চিন্তায় পড়ে গেল আশিক। লাগাতার ফোনে রিংটোন হচ্ছে। কলটা দিয়েছে সৈকত, ওদের পার্টি অফিসের সভাপতি। ও আশিকই ছেলেটাকে পরশের ব্যাপারটায় খোঁজ খবর নিতে পাঠিয়েছে। ভাইয়ের থেকে পুরো ঘটনাটা শুনে সেও চিন্তিত। সে নিজেই যেত এই ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু সানাম চৌধুরীকে মাত্রাধিক অস্থির খাপছাড়া দেখে সে আর যায়নি ওই দিকে। সে ছাড়া ভাইকে খুব একটা অন্য কেউ সামলাতে পারবে না। পার্টি অফিসের বাকি ছেলেপেলেগুলো তো তার সামনে আসতেই চায় না। তাদের নাকি ভয় লাগে সানাম চৌধুরীর সামনে আসলে হাঁটু কাঁপে। এই নিয়ে 5 বার কল করেছে সৈকত। রিংটোনের শব্দে সানাম চৌধুরী খানিকটা বিরক্ত হলো। এবার এই ছেলেকে অনুমতি না দিলে কলও রিসিভ করবে না, কোথাও যাবেও না, ক্যাবলার মতো এখানে একইভাবে দাঁড়িয়ে থাকবে। ওর দিকে না তাকিয়ে সানাম চৌধুরী জিজ্ঞেস করলাম, কে কল দিচ্ছে বারবার? ভাই সৈকত। ধর। আশিক খানিকটা দূরে সরে গিয়ে রিসিভ করলো কল। সৈকত নামটা শুনে চট চলতে বসা থেকে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। পুনরায় চিন্তাগ্রস্ত হয়ে মাথার চুল খামচে পায়চারি করতে লাগলো ছেলেটা। ওপাশের খবর শোনার জন্য বারবার অধৈর্য ভঙ্গিতে আশিকের দিকেই তাকাচ্ছে। মিনিটের মধ্যে তস্ত্র পায়ে আশিক ফিরেও আসলো। সানাম চৌধুরীকে ভরসা দিয়ে বলল, ভাই আপনি এত উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। ভাই যেটার খোঁজ আমরা পেয়েছি, সৈকত আসছে, ও আপনাকে বিস্তারিত সামনাসামনি বলতে যাচ্ছে। যা শুনে সানাম চৌধুরী আরো অধৈর্য হয়ে শুধালো, কে কে ছেলেটা? আশিক বল, আমাকে বল। ভাই বলছি তো, বলছি, আপনি আসুন, বসুন, আমি সবটা বলছি আপনাকে। সানাম চৌধুরীকে নিজে এক হাতে ধরে চেয়ারে বসালো আশিক। এরই মধ্যে বাহির থেকে দরজায় টোকা দিল সৈকত অনুমতি চেয়ে বলা, ভাই আসবো? আয়। সানাম চৌধুরী থেকে অনুমতি পেয়ে তৎক্ষণাৎ তস্ত্র পায়ে ভেতরে প্রবেশ করতে নিল সৈকত। পেছন থেকে তাকে থামিয়ে দিল তার সঙ্গে থাকা কিছু ছেলে পেলে। এরা প্রত্যেকেই পার্টি অফিসের সদস্য। ওদের মধ্যে রবিন নামে থাকা ছেলেটি সৈকতকে মিনমিন কণ্ঠে জিজ্ঞেস করলাম, ভাই আমরাও কি ভেতরে আসবো নাকি চলে যাব? না না, তোদের ভিতরে আসতে হবে না, তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, কেউ কোথাও যাস নে, সবাই এখানেই থাকিস, সতর্ক থাকিস সকলে। আচ্ছা ভাই বলে মাথা দুলিয়ে চলে গেল ছেলেগুলো। ওরা যেতেই ভেতরে প্রবেশ করলো সৈকত। সানাম চৌধুরী কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে অনবিধ্বস্ত কণ্ঠে ডাকলো, সৈকত। জি ভাই। কিছু আপডেট পেলি? সৈকত কোনো রকম ভনিত ছাড়াই বলল, জি ভাই, ছেলেটার নাম মুশফিক। মুশফিক? কোন মুশফিক? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আসাদুল্লাহর ছোট ছেলে মুশফিক। ভাই ছেলেটা বিদেশে থাকতো, লেখাপড়া শেষ করে বছরখানেক হলো দেশে ফিরেছে। এসেও কেমন গা ঢাকা দিয়ে থাকছে। আমি যতটুকু জেনেছি ছেলেটার সাথে আপনার বোনের প্রায় 2 বছর প্রণয়ের সম্পর্ক। তার মানে ও বিদেশে থাকাকালীনই আপনার বোনকে টার্গেট করেছে। ওদের হয়তো আগে থেকে এমনটা প্ল্যানিং ছিল ভাই। তাছাড়া আমি আরও একটি তথ্য পেলাম, শুনেছি ওরা নাকি দুজন গোপনে বিয়েও করেছে। তবে এই বিয়ে ভিত্তিহীন, ছেলে খেলা, পুরোটাই ওদের সাজানো একটা কঠিন চক্রান্ত। এসবের কোনো ডকুমেন্টস রাখেনি মুশফিক। কি? জি ভাই। সবটা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ, বাক্যহারা হয়ে পড়ল সানাম চৌধুরী। তার চোখে মুখে বিস্ময়তা যেন উপচে উপচে পড়ছে। শক্তপোক্ত ধৈর্যশীল সানাম চৌধুরীর কপালে রীতিমতো বিন্দু বিন্দু ঘামের কণা জমেছে। এতটা অবাক স্তব্ধ সে আর ইহ জীবনেও হয়নি। রক্তটা পুরুষটির মুখ দেখে যেন শব্দটা হারিয়ে গিয়েছে অবলীলায়। সে বিশ্বাসই করতে পারছে না তার অতি আদরে ছোট বোনটা এরকম কিছু করেছে বা এমনটা করতে পারে। ব্যাপারটা কেমন রহস্যময়, অবিশ্বাস্য, অকল্পনীয়। এ আদৌ কি সম্ভব?
তাদের পরশমণি এরকম কিছু করতে পারে? সত্যি কি পরশ এতটা বিগড়ে গিয়েছে? তন্মধ্যে সানাম চৌধুরীর হঠাৎ করেই মনে পড়ে যায় কয়েক বছর আগের ঘটনা। তখন পরশ সবে মাত্র ক্লাস 9-এ উঠেছে। ছুটির পর একা একা বাড়ি ফিরছিল। সেদিন কোনো একটা ঝামেলার কারণেই ড্রাইভার গাড়ি নিয়ে ওকে আনতে যায়নি। সেই সুযোগে এক যুবক ছেলে তাকে মাঝ রাস্তায় থামিয়ে প্রেম নিবেদন করেছে, প্রেমপত্র দিয়েছে। সেদিন বাড়ি এসে মেয়েটা সে কি কান্না! কেন ওই ছেলে তাকে প্রেমপত্র দিল এ নিয়ে বাপ চাচা ভাইয়ের কাছে জনে জনে বিচার দিয়েছে। সে বড় ভাইয়ের কাছে আহ্লাদি হয়ে কেঁদে কুটি একাকার করে নালিশ জানিয়েছে। ওই ছেলে কেন আমাকে ডিস্টার্ব করলো ভাই? ওর কত বড় সাহস হলো কি করে? ও জানে না আমি সানাম চৌধুরীর বোন? আমার একটা বড় ভাই রয়েছে। তাছাড়া আমি সেরকম মেয়ে নাকি যে ও বললো আর আমি লাজুক এসে ড্যাং ড্যাং করে ওকে হ্যাঁ বলে দিব? তারপরও লোকচক্ষুর আড়ালে গিয়ে চুপি চুপি প্রেম করব? আমি তো তেমন মেয়ে নই। আমার অনেক স্বপ্ন আছে ভাই। আমি অনেক লেখাপড়া করব, একদিন অনেক বড় হব। ওইসব নিয়ে ভাবার সময় কই আমার? অহেতুক ও কেন আমাকে বিরক্ত করলো? মাঝ রাস্তায় আমার সম্মানহানি কেন করলো? তুমি জানো ভাই, কত লোকজন দেখছিল আমায়। ওরা আমার দিকে কেমন করে তাকিয়েছে। আমার বড় লজ্জা লাগছে ভাই। তুমি আজও সেই ছেলের হাত পা গুঁড়ো করে দিবে ভাই। ওকে দেখে যেন সবাই শিক্ষা হয়। পরবর্তীতে সানাম চৌধুরীর বোনের দিকে চোখ তুলে তাকাতেও যেন ওই ছেলেটার পরিণতি মরিয়ে পড়ে যায়। তুমি যদি ওই ছেলেকে কিচ্ছু না বলো, আমি কিন্তু আর কখনো স্কুল যাব না ভাই। বোনের মুখ ফুলিয়ে থাকা নালিশ শুনে সেদিন বড্ড স্বস্তি পেয়েছিল সানাম চৌধুরী। এতটুকু বাচ্চা মেয়ে, তবু নিজের প্রতি, পরিবারের প্রতি বোনের ভেতর অগাধ সম্মান দেখে সেদিন বড় ভাই হিসেবে বুক ফুলে ফেপে উঠেছিল তার। সেখানে ওর বয়সী মেয়েরা নিজের প্রতি ছেলেদের অবিনিবেশ চায়, সেখানে তার এতটুকু বোনটা কতটা ম্যাচিউর হয়ে উঠেছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। সানাম চৌধুরী ভরসা পেল, স্বস্তি পেল, দুশ্চিন্তা মুক্ত হলো যেন। আর যাই হোক, তার পরশকে দিয়ে কোনো প্রকার অঘটন ঘটানোর চান্স নেই। এইটুকু বয়সে সে মেয়ের মধ্যে নিজের ভালো মন্দ বিচার বুদ্ধি করার ক্ষমতা থাকে, তাকে নিয়ে ভালো কিছু আশা করাই যায়। সেবার বোনের কথা অনুযায়ী গর্ব করে সেই ছেলেটাকে বাজেভাবে শায়েস্তা করেছিল সানাম চৌধুরী, শাসিয়েছে খুব। এরপর আর এরকম কোনো অঘটন ঘটেনি। অথচ আজ কিনা তার সেই পরশ এইরকম একটা কাজ করে বসেছে। ছিয়েছে সেদিনের সেই পরশ তো এমন ছিল না। তবে মেয়েটাকে এইরকম ভাবে বিগড়ে দিল কে? মুশফিক ছেলেটা। ওরা কায়দা করে তার ছোট্ট বোনটাকে ফাঁসিয়েছে এভাবে, তার কলিজার দিকে হাত বাড়িয়েছে। ওদের কাউকে ছাড়বে না সানাম চৌধুরী, কাউকে না। মুশফিক নামটা মাথায় আসতে গর্জে উঠল সানাম চৌধুরী। ওর মাথার ভেতর অদৃশ্য এক আগুনের শিখা তাণ্ডবের ন্যায় দাউ দাউ করে জ্বলে উঠল। কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল ছেলেটার পক্ষ। এই শহরে আজ রক্তের স্রোত বয়ে যাবে, ওদের রক্তের স্রোতে আজ গা ভাসাবে চৌধুরী পরিবার। এছাড়া মেয়র আসাদুল্লাহর সাথেও তো তার কিছু রাজনৈতিক পুরনো হিসেব নিকাশ বাকি রয়েছে। বলাই যায় মেয়র আসাদুল্লাহ ও মন্ত্রী সানাম চৌধুরী একে অপরের জাত শত্রু। দুজনই রাজনীতির সাথে সামনে যুক্ত। সানাম চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে আসাদুল্লাহ, ঢাকা শহরের স্থানীয় লোক। সেও 10 বছর যাবৎ ঢাকা শহরের মেয়র হিসেবে রাজনীতির সাথে যুক্ত সে। এছাড়াও শহরে ব্যাপক প্রভাবশালী লোক আসাদুল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ির খামতি নেই, তবুও রাজনীতির সাথে অতপ্রতভাবে যুক্ত সে। শুধুমাত্র রাজনীতি প্যাশন বলে। মেয়র হয়েও তার চোখ উঁচুতে। পার্লামেন্টের একজন সদস্য হওয়ার ইচ্ছে তার বহু পুরনো, কিন্তু এরই মধ্যে তার জায়গাটা হাতিয়ে নিল সানাম চৌধুরী। এই তো গেল নির্বাচনে খুব চেয়েও পার্লামেন্টের সদস্য হওয়ার থেকে বঞ্চিত হলো আসাদুল্লাহ। তবুও কম চেষ্টা করেনি সে সানাম চৌধুরীকে দমিয়ে রাখতে। টাকা প্রস্তাবও দিয়েছিল সে, বিনিময়ে সে তার নামে ঢাকা শহরের অর্ধেক সম্পত্তিও লিখে দিবে, শুধুমাত্র যেন সানাম চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ায়। কিন্তু সানাম চৌধুরী বিনিময়ে তাকে করেছে অপমান, তাকে লোভ দেখানোর সাহস হলো কি করে? এই নিয়ে খ্যাপা ছিল। ছেলেটাও ছিল নিজের সিদ্ধান্তে অটল। তার একটাই কথা, আমি আমার দলীয় পার্টি থেকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব, আপনিও করুন। জনগণ যাকে চাইবে, ওরা যাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করবে, সেই বিজয়ী হবে।
এই বিষয়ে আমার সাথে আর কোনো কূটনৈতিক আলোচনা করতে আসলে আপনার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। অপমানিত হয়ে শিরশির করেছিল আসাদুল্লাহ শরীরখানা, তবুও নিজের সম্মান রক্ষার্থে আর বাক্য ব্যয় করেনি তিনি। ক্রোধ নিয়ে চলে যায় তিনি, শুধু মোক্ষম সময় অপেক্ষা করছিল। এরপর প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতির মাঠেও সেও নেমেছিল। অঢেল টাকাও ব্যয় করেছে নির্বাচনের পেছনে। হায়, তবুও বিচক্ষণ বুদ্ধির অধিকারী সানাম চৌধুরীর সাথে পেরে উঠল না ওরা। বিপুল ভোটে বিজয়ী হয়ে নিজের আসনখানা ছিনিয়ে নিল সানাম চৌধুরী। এতে আরো খেপে গেল আসাদুল্লাহ সহ তার দুই পক্ষ, মুস্তাক ও মুশফিক। বুদ্ধিতে ক্ষমতায় যখন পাড়াই গেল না সানাম চৌধুরীর সাথে, ঠিক তক্ষুনি রাজনৈতিক চালটা অন্যদিকে চালালো। আসাদুল্লাহ ও তার দুই পুত্র গুটি হিসেবে ব্যবহার করলো সরল সহজ পরশকে। রাজনীতির ব্যাপারে স্যাপারে ফেসে গেল ছোট্ট কিশোরী মেয়ে পরশটা। রাজনীতির ব্যাপারে স্যাপারে ফেসে গেল ছোট্ট কিশোরী পরশ মেয়েটা। ভালোবাসা, প্রেম, দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলো মুশফিক। সে দেশের বাইরে থাকেও চাবিকাঠি নাড়িয়ে খবরাখবর রেখেছে সবকিছু। সোশ্যাল মিডিয়া থেকে খুব চতুরতার সাথে কবজা করলো পরশকে। বোকা পরশটা ওর ভালোবাসা এতটাই মজেছে যে মুশফিক বলতে সে অজ্ঞান। মানুষটাকে বিশ্বাস করে নিজেকে পুরোপুরি মেলে ধরেছে। তার ভালোবাসায় তো আর কোনো খুঁত ছিল না, কোনো খামতি ছিল না। এরপর থেকে মুশফিক যেভাবে বলতো সে অনুযায়ী হতো সব। কিশোরী মনের ভালোবাসা তো এর প্রখরতা বেশ গভীর, কিন্তু হায়, মানুষটা ছিল তার জন্য সম্পূর্ণ ভুল। সে ভালোবাসতে আসেনি, এসেছিল চরম প্রতিশোধ নিতে। সবটা মগজে হানা দিতে ওদের উদ্দেশ্যটা বুঝতে আর এক সেকেন্ডও সময় লাগেনি সানাম চৌধুরীর। তার কাছে এবার সবটা স্পষ্ট। পুনরায় গর্জে উঠল সানাম চৌধুরী। ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল সানাম চৌধুরী। তার জন্য আস্থার বোনটার এই অবস্থা। রাগে দুঃখে চোখের সামনে থাকা টেবিলটাকে সজোরে লাথি দিয়ে ফেলে দিল ছেলেটা। টেবিলের উপরে থাকা মজবুত কাচের স্তরটা মূর্তি ছনছন শব্দে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাছে লেগে পাটাও কেটেছে ওর। পর মুহূর্তে তরল রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো পা বেয়ে। সেদিকে ভাবান্তর নেই সানাম চৌধুরীর। সে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা। তার সাথে সাথেই আশিক বলল, ভাই শুধু আপনি একবার বলেন, টাকলা শালার বুড়িটা আজকে ফেলে দিই। ওর এত বড় সাহস হয় কী করে ভাই? আমি তো এটাই ভেবে পাচ্ছি না। ভাই ওদের বাপ বেটার সব কটারে বডি ফেলে দিই। সবটা শুনে এবং বুঝতে পেরে আশিকও তাজ্জব বনে গেল। সানাম চৌধুরীর সাথে সাথে ক্রোধে উত্তেজিত হয়ে আসে সেও। এরই মধ্যে এদের দুজনকে থামিয়ে দিয়ে সৈকত বলল, ভাই যা হওয়ার তো হয়েই গেল, এখন রাগের বসে কিছু করা যাবে না। তাছাড়া এতটুকু বলে থামলো সৈকত। তাকে জোরে সোরে এক ধমক দিয়ে সানাম চৌধুরী শুধালো, কি তাছাড়া? ভাই পরশ এখনো বাইরে। যতটুকু বুঝেছি সে মুশফিকের সাথে দেখা করার জন্য আজও পার্কে বসে অপেক্ষা করছে। সচরাচর এই পার্কে বসেই তারা দেখা সাক্ষাৎ করে। পার্কটা শহর ছাড়িয়ে কিছুটা গ্রাম সাইডে। আমাদের উচিত হবে আগে পরশকে হ্যান্ডেল করা। সানাম চৌধুরী কিছু একটা ভেবে খানিকটা দমে গেল। এরপর গম্ভীর কণ্ঠে পুনরায় বলল, পার্কের লোকেশন বল। সৈকত চট জলদি লোকেশন বলে দিল। যেন দীর্ঘ সময় পর এতটুকু তার ঠোঁটের আগায় নিয়ে বসেছিল সে। এতক্ষণে লোকটার সামনে বসে অপ্রিয় কিছু সত্য কথা তুলে ধরতে ভয়ে তার রুহ বেরিয়ে আসার জোগাড়। সানাম চৌধুরী আর কোনো বাক্য ব্যয় করলো না, আর এক মুহূর্ত দেরিও করলো না। এখানে ওদের কাউকে কিচ্ছু না বলে অস্ত্র হাতে সাইলেন্ট করা পিস্তলটি তুলে নিল। এরপর বেরিয়ে পড়লো ক্লাব থেকে। চোখের পলকে গাড়ি নিয়ে একা একাই বেরিয়ে পড়লো কোথাও। তার পেছনে পেছনে আশিক সৈকত বিচলিত হয়ে বারবার জানতে চাইল, ভাই ভাই আপনি এভাবে কোথায় যাচ্ছেন একা একা? আমরাও আসি আপনার সঙ্গে। সানাম চৌধুরী কর্ণপুরে সে কথা পৌঁছাতে সক্ষম হলো কিনা কে জানে। ছেলেটা কোনো জবাবই দিল না। এতক্ষণে পার্টি অফিসে থাকা পার্সোনাল সিকিউরিটি গার্ড ও বাকি সদস্যদের মধ্যে একটা পরিচয় পড়ে গেল। তাদের সবার একই কথা, ভাই এভাবে একা একা কোথায় যাচ্ছ? সিকিউরিটি গার্ডগুলো বলল বিপাকে, তাদের তো তাকে ধাওয়া করা অনুমতি দেয়নি স্যার। তারা কি করবে? তার পেছনে যাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? এ নিয়েও একটা সংশয় কাজ করছে।
কিন্তু বসেনি আশিক ও সৈকত। ওরা আর অনুমতির অপেক্ষা করলো না। কোনো রকম পুলিশ টুরিস্টদের সঙ্গে নেওয়া যাবে না, সেন্সিটিভ বিষয়, পুলিশের ভয় আছে, লোক জানাজানিরও একটা ব্যাপার আছে, যা করে নিজেদের করতে হবে। তাছাড়া এভাবে তো আর ভাইকে একা ছাড়া যাবে না। রাজনীতির নেতা সানাম চৌধুরী, যার প্রতি কদমে কদমে রয়েছে প্রতিদ্বন্দ্বী শত্রু, কে কখন হামলে পড়ে খেয়ে জানে। ভাইয়ের যে অবস্থা, এই মুহূর্তে একা একা নিজেকে হ্যান্ডেল করতে পারবে না। একাধিক চিন্তা ভাবনা ভেবে আশিক উপস্থিত সবাইকে বলল, গাড়ি বের কর, সবাই দ্রুত বসে পড়। ড্রাইভার, বাইকে অনুসরণ করে দ্রুত গাড়ি স্টার্ট করো।